আমিও আমার সাইডে রেকর্ড করে রাখি, তো যাতে আমার কাছে একটা ব্যাকআপ থাকে। আচ্ছা, এখন প্রথম কাজ হচ্ছে স্ক্রিন শেয়ার করা। ওকে, তো আপনি কি বালা গুরুস্বামীর বইটা নামাইছিলেন? জি স্যার। ওই যে ক্লাসরুমে আপলোড করছি বালা গুরুস্বামীর বই, ওটা কি নামাইছিলেন? জি জি স্যার। আচ্ছা, ওই সেকেন্ড চ্যাপ্টার কি পড়া শুরু করছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, না পড়লেও সমস্যা নাই, আজকে আমরা দেখবো আর কি সেকেন্ড চ্যাপ্টারটা, ভেরিয়েবল টাইপ, ডেটা টাইপ এবং কনস্ট্যান্ট। তো এখানে হচ্ছে আহ, আমি বই থেকে দেখাচ্ছি আজকে, বাট হোপফুলি নেক্সট উইক থেকে আমি একটা করে লেকচার শিট দিব আর কি। তো আজকে আমরা একদম বেসিক জিনিসগুলো যেহেতু দেখতেছি, লেকচার শিট আসলে ওভাবে দরকারও নাই। তো এখানে প্রথমে যে কথাগুলো বলতেছে এগুলো হচ্ছে বেসিক। আমার কিবোর্ডে কি কি টাইপ করা যায়, আমরা সি প্রোগ্রামে কি কি টাইপ করবো এগুলো ইম্পর্টেন্ট না। তো প্রথম ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সি টোকেন। তো একটা সি প্রোগ্রামের ভিতর আমরা যাই কিছু লিখি না কেন, সেগুলা তো কতগুলো আলাদা আলাদা শব্দ আকারে হবে। মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কি? এটা একটা ভাষা। তো একটা ভাষায় যখন আমি কথা বলবো, ওখানে তো কিছু শব্দ থাকবে, তাই না? আমরা যেমন বলি আমার, আমার একটা শব্দ, নাম, নাম আরেকটা শব্দ, তামজিদ আরেকটা শব্দ। তো প্রত্যেকটা শব্দের একটা ইন্ডিভিজুয়াল মিনিং আছে। কিন্তু আমি যদি শব্দটাকে ভেঙে ফেলি, মানে আমারের মধ্যে শুধু আটা যদি নিই, তাহলে আয়ের কি কোনো মিনিং আছে? না স্যার। তো কিন্তু আমার শব্দটা, আমার জিনিসটার একটা মিনিং আছে। তো যখনই কোনো কিছুর স্মলেস্ট যে অংশটা, স্মলেস্ট ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ যেটার মিনিং আছে, সেটাকে আমরা ভাষার ক্ষেত্রে বলি শব্দ। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে সেটাকে বলি হচ্ছে টোকেন। ঠিক আছে? মানে আমরা নর্মাল ল্যাঙ্গুয়েজে যেগুলোকে শব্দ বলি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেগুলোকে কি বলবো? টোকেন বলবো। ঠিক আছে? তো সিতে 6 ধরনের টোকেন থাকতে পারে। এখন আমি যদি প্রত্যেকটা আপনাকে এক্সপ্লেইন করতে থাকি, তাহলে এটা খুবই বোরিং হয়ে যাবে। তো আমি শুধুমাত্র প্রথমটা আপনাকে এক্সপ্লেইন করবো এখানে। সেটা হচ্ছে কিওয়ার্ড টাইপের যে টোকেন গুলা। তো কিওয়ার্ড টাইপের টোকেন গুলা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন আমি যদি একটা পূর্ণ সংখ্যা, আমি যদি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বুঝাইতে চাই যে ভাই আমি একটা পূর্ণ সংখ্যা চাই, তখন আমি যেই টোকেনটা ইউজ করব সেটা হচ্ছে আইএনটি বা ইন্টেজার। তো আইএনটি টোকেনটা হচ্ছে একটা কিওয়ার্ড। সিমিলারলি ফ্লোট, আমি যদি সি প্রোগ্রামকে বুঝাইতে চাই যে ভাই আমি একটা দশমিক নাম্বার কোথাও রাখবো, তখন আমি লিখবো ফ্লোট। দেন আমি যদি সি প্রোগ্রামকে বুঝাইতে চাই যে আমি একটা ইফ কন্ডিশন লিখবো, তাহলে আমি ইফ শব্দটা ইউজ করবো, সেটাও একটা কিওয়ার্ড। তো সি তে এরকম কতগুলা, এই কয়েকটা মানে এই পার্টিকুলার জিনিসগুলাই শুধুমাত্র কিওয়ার্ড হইতে পারে, এর বাইরে কোনো কিওয়ার্ড সি তে নাই। এখানে কয়টা দেখা যাচ্ছে? 3 3 6 7, 4 7 28। তো এখানে 28 না, অ্যাকচুয়ালি 4 8 32। তো এই 32টা কিওয়ার্ডের বাইরে সিটা আর কোনো কিওয়ার্ড নাই। ঠিক আছে? এখন আপনি কোশ্চেন করতে পারেন, যেহেতু এই 32টা কিওয়ার্ডের বাইরে আর কোনো কিওয়ার্ড নাই, আমি কি তাহলে এগুলো মুখস্থ করে ফেলবো? না। তো এগুলো আপনার প্রোগ্রাম করতে করতে আপনার মেমোরিতে অলরেডি সেট হয়ে যাবে, আপনার এগুলো মুখস্থ করার চেষ্টা করার কোনো দরকার নেই। ঠিক আছে? তো আপনি আপনি কি আপনার বাংলা ভাষাটা মুখস্থ করছেন, না নাকি স্যার। বলতে বলতে শিখে ফেলছেন? বলতে বলতে হয়ে গেছে। তো এক্স্যাক্টলি এই ক্ষেত্রে এই কিওয়ার্ড গুলা আপনি কম্পিউটারকে বলতে বলতে শিখে ফেলবেন আস্তে আস্তে। ওকে, এরপর কিওয়ার্ড টাইপের টোকেন হইতে পারে যেগুলা দিয়ে আমি আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যে
যে বুঝে, এটাকে বলে হচ্ছে কম্পাইলার। কম্পাইলার নিজেও একটা প্রোগ্রাম। তো কম্পাইলারকে যদি আমি কিছু বলতে চাই, আমি হচ্ছে এই কিওয়ার্ড গুলার থ্রুতে বলবো। আমি বলবো যে ভাই এটা একটা দশমিক সংখ্যা, তখন আমি ফ্লোট বলবো। দেন আমি বলবো যে আমি একটা ইফ কন্ডিশনাল ইউজ করতে চাই, তখন আমি ইফ বলবো। আর আমি একটা ফর লুপ ইউজ করতে চাই, তখন আমি এফ আর ফর বলবো। দেন আরেক টাইপের টোকেন হইতে পারে, সেটাকে বলা হচ্ছে আইডেন্টিফায়ার। তো আমি যে ফ্লোট টাইপের ভেরিয়েবলটা ডিফাইন করব, সেটার তো কিছু একটা নাম থাকবে। তো ফ্লোট প্রাইস, কোনো কিছু প্রাইস আমি ডিফাইন করতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে প্রাইসটা হচ্ছে আমার আইডেন্টিফায়ার, যে আহ, আমি প্রাইসের মধ্যে একটা ফ্লোট টাইপের ডেটা রাখতেছি। এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে, আমি জাস্ট ইন্ট্রোডাক্টরি কথাগুলো বলতেছি। তো প্রাইসটা একটা আইডেন্টিফায়ার হতে পারে। এই প্রাইসটা যে আইডেন্টিফায়ার, এটা সেট করবেন আপনি নিজে। আপনি এটা সি প্রোগ্রামের কম্পাইলার কিন্তু জানে না, এটা কম্পাইলারকে জানাবেন আপনি। তো আপনি চাইলে আরেক ধরনের একটা ফ্লোট ডিফাইন করতে পারেন, ফ্লোট এভারেজ, ফ্লোট সাম। মানে কোনো কিছুর এভারেজ নাম্বারকে আপনি ফ্লোট হিসাবে ডিফাইন করতে পারেন, কোনো কিছুর সামকে ফ্লোট হিসাবে ডিফাইন করতে পারেন। তো এই আইডেন্টিফায়ার গুলো আপনি চুজ করবেন। তো আপনি যেহেতু চুজ করবেন, আপনি এগুলা যা ইচ্ছা তা চুজ, মানে যা ইচ্ছা তা চুজ করতে পারবেন না বলতে, এটার কিছু কনস্ট্রেইন্ট আছে। আপনি যেমন ফার্স্ট ক্যারেক্টারে নাম্বার দিতে পারবেন। আপনি যখন সিতে একটা ভেরিয়েবল ডিফাইন করবেন, আপনি এটাকে বলতে পারবেন না যে ইন্টেজার 444 নেম, এরকম বলতে পারবেন না। আপনার এই যে আইডেন্টিফায়ার যেটা শুরু হবে, সেটা অবশ্যই একটা কি আলফা নিউমেরিক ক্যারেক্টার দিয়ে শুরু হতে হবে। যে মানে এ বি সি ডি এই টাইপের কিছু দিয়ে শুরু হতে হবে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে একটা কনস্ট্রেইন্ট। তো আপনার কাছে কি বই আছে, মানে আহ, বালা গুরুস্বামীর বইটা কালেক্ট করার কোনো ওয়ে আছে? হার্ড কপি? হ্যাঁ, বুঝি নাই। হার্ড কপি তো নাই আমার কাছে। আচ্ছা, এটা কি কিনা যাবে? কোন জায়গায় পাওয়া যাবে? এই নীলক্ষেত, বা আপনি কোথায় থাকেন? স্যার মোহাম্মদপুর। মোহাম্মদপুর? তাহলে নীলক্ষেতে গেলেই পাবেন, যে কোনো দোকানে বালা গুরুস্বামী সি বললেই দিয়ে দিবে। আচ্ছা তো এই বইটা নিলে আপনার যেটা সুবিধা হবে, এই যে সফট কপিতে তো আপনি দাগায় নিতে পারতেছেন না যে কোন পয়েন্ট গুলো ইম্পর্টেন্ট, তাই না? তো ওই হার্ড কপিটা পাইলে ভালো হতো আর কি। কারণ লেকচার শিটে যদি আমি এত কিছু ঢুকাইতে চাই, এটা খুব সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, দেখা যাক, আপনি যদি সম্ভব হয় বইটা কালেক্ট করে নিতে পারেন, ঠিক আছে? আর আমরা পরের দিকে মোস্টলি প্রোগ্রামিং ই করবো, এইসব মানে থিওরি মিউরি এত বেশি আর দেখবো না। প্রথম দিকে আমাদের বেসিকটা বিল্ড আপ করার জন্য থিওরি গুলা দেখতে হচ্ছে, ঠিক আছে? তারপর আপনার সেকেন্ড কনস্ট্রেন্ট হচ্ছে, আপনি যে আইডেন্টিফায়ার গুলা লিখবেন, ওগুলাতে শুধুমাত্র এরকম আলফা নিউমেরিক ক্যারেক্টার থাকতে পারবে, অথবা নাম্বার থাকতে পারবে। নাম্বার গুলো প্রথমে থাকতে পারবে না, কিন্তু মাঝখানে কোথাও থাকতে পারবে, এরকম নাম্বার থাকতে পারবে। তারপর এরকম আন্ডার স্কোর থাকতে পারবে, এই যে আন্ডার স্কোর জিনিসটা থাকতে পারবে। কিন্তু ধরেন হোয়াইট স্পেস থাকতে হবে, মানে এরকম স্পেস দিয়ে আপনি আবার লিখবেন, এরকম হবে না। বা হচ্ছে এরকম ডট, এরকম গ্রেটার দেন, স্মলার দেন, ডট, কমা, সেমিকোলন, এগুলা থাকতে পারবে না। আপনার কোনো কিছুর নামের মধ্যে এগুলো থাকতে পারবে, ঠিক আছে? শুধুমাত্র নাম, নাম্বার এবং আন্ডার স্কোর। তো এই জিনিসগুলো, সরি, আলফা নিউমেরিক্স মানে এ বি সি ডি, তারপর নাম্বার 1 2 3 4 থেকে 9 পর্যন্ত জিরো আছে, তারপর হচ্ছে আন্ডার স্কোর ক্যারেক্টারটা শুধুমাত্র থাকতে পারে। এটুকু কি বোঝা গেছে? শুধু এটা ইন্টিজারে এগুলা লিখতে পারবো? ইন্টেজার না, এটা ফ্লোট টাইপও হইতে পারে।
ফ্লোট টাইপ, আপনি যে একটা ফ্লোট একটা দশমিক সংখ্যা ডিফাইন করতেছেন, কারণ এটার তো কিছু একটা নাম দিতে হবে তাই না? এই নামটাই হচ্ছে আইডেন্টিফায়ার। ফ্লোট হচ্ছে কিওয়ার্ড, যেটা কম্পাইলারের কাছে যেটার স্পেশাল মিনিং আছে। কম্পাইলার যদি দেখে যে আমি ফ্লোট বলছি, তাহলে সে বুঝে নিবে যে তামজিদ এখন ফ্লোট বলছে, তার মানে সে এর পরপরই একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল ডিফাইন করবে। কারণ ওই ভেরিয়েবলটার তো একটা কিছু নাম দিতে হবে তাই না? ওই নামটা হচ্ছে ধরেন ডিমের দাম, তাহলে এই যে ডিম এর দাম, আমি এরকম কিছু লিখতে পারবো। ঠিক আছে, ডিমের দাম এই জিনিসটা আমার এই জিনিসটা হচ্ছে আমার আইডেন্টিফায়ার। কারণ এই আইডেন্টিফায়ারটা আমি যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারবো না, কিছু কনস্ট্যান্ট আছে। সেটা হচ্ছে আমি আমি এর মধ্যে ধরেন ডিমের দামের ভিতর আমি কয়েকটা ডট, কয়েকটা গ্রেটার দেন সাইন দিয়ে দিতে পারবো না। ঠিক আছে, এটা হচ্ছে আনডিফাইন, মানে এটা ঝামেলা করবে। দেন আমি চাইলে এখানে ডট ডট দিয়ে দিতে পারবো না। আচ্ছা, আমরা হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসগুলা হচ্ছে করে করে দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো ইনক্লুড, এগুলা কেন লিখতেছি পরে বলবো। ইন্টেজার, তো আমরা হচ্ছে একটা ফ্লোট ডিফাইন করি, একটা ইন্টেজার ডিফাইন করি। আমি ইন্টেজারও ডিফাইন করতে পারি, ফ্লোটও ডিফাইন করতে পারি। তো আমি একটা প্রথমে একটা ভ্যালিড নাম দিই সমান 40, দেন একটা সেমিকোলন দিতে হবে। সি তে যে কোনো স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হয়। এই যে দেখেন, আমি এই স্টেটমেন্টের শেষে একটা সেমিকোলন দিচ্ছি, এই স্টেটমেন্টের শেষেও একটা সেমিকোলন। তো যাই হোক, এগুলা পরে আরো বিস্তারিত বলবো। দেন আমি হচ্ছে এই প্রোগ্রামটা বিল্ড করে দেখতে চাই যে এটা আসলে আমি যা লিখছি ঠিক আছে কিনা। আমি বিল্ড এন্ড রান করব না, কারণ এখানে আমি কোনো ভ্যালুয়েবল কিছু দেখি না। এটা রান করলেও কিছু হবে না, কারণ কিছু করার জন্য আমি ওকে বলিনি। তো আমি জাস্ট বিল্ড করে দেখলেই হচ্ছে এটা ঠিক আছে না। তো বিল্ড দিলাম, কিছু একটা নাম দিই, যে টেস্ট টেস্ট কোড। তো দেখেন, সে হচ্ছে কোনো ভুল ধরে না। এখন আমি ইচ্ছা করে কিছু ভুল করি, ঠিক আছে, আমি এর ইচ্ছা করে হচ্ছে আইডেন্টিফায়ারের মধ্যে দুইটা গ্রেটার দেন সাইন দিই। এখন বিল্ড করার চেষ্টা করি। এই যে দেখেন, সে হচ্ছে ভুল ধরছে, এখানে লাল সাইন চলে আসছে না? আর হচ্ছে আরেকটা জিনিস, এই যে ভুলটা ধরছে সেটা এক্স্যাক্টলি লিখা থাকবে কোথায় ভুলটা ধরছে। মানে উইন্ডোটা গায়েব হয়ে গেছে কেন? একটু দাঁড়ান, আমি এটা বাইর করি। এই যে লগ, আপনার ওখানেও যদি এরকম এই উইন্ডোটা গায়েব হয়ে থাকে, তাহলে কি করবেন, এই যে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে এই লগ এটাকে হচ্ছে চেক একবার ক্লিক করবেন আর কি। একবার ক্লিক করলে চলে যায়, আবার ক্লিক করলে আসে। এখন দেখেন, এই যে সে আমার 5 নাম্বার লাইনে আমি ইচ্ছা করে ভুলটা করছিলাম না, সে 5 নাম্বার লাইনেই ভুলটা ধরছে। কেন ভুল ধরছে? কারণ আমি এই যে আইডেন্টিফায়ারের নামের ভিতর আলফা নিউমেরিক নাম্বার অথবা আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো কিছু ইউজ করছে, এই গ্রেটার দেন সাইন গুলা ইউজ করছে। তো গ্রেটার দেন সাইন গুলা যদি কেটে দিয়ে আমি আবার বিল্ড করার চেষ্টা করি, দেখেন কোনো এরর নাই। এই যে বিল্ড ফিনিশ, জিরো এরর, জিরো ওয়ার্নিং, কোনো ঝামেলা নাই। বুঝতে পারছেন? তো আমরা হচ্ছে আহ এটা আরেকটা রুল আপনাকে মাথায়, এটা আসলে মাথায় রাখতে হয় না, সেটা হচ্ছে 31 ক্যারেক্টারের বেশি হইতে পারবে না আইডেন্টিফায়ারের নামগুলো। তো আমরা আইডেন্টিফায়ার গুলো এমনিতে অত 31 ক্যারেক্টারের বেশি লিখি না। তো এটা নিয়ে তো মাথা কামানোর কিছু নেই। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি হচ্ছে 1 মিনিট একটু ব্রেক নিচ্ছি, ঠিক আছে? কেন? স্যার।
হ্যালো, আছেন? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়। ওকে। সো এখন আমরা আসি হচ্ছে কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, মানে যেটা কখনো পরিবর্তন হয় না। তো যেমন আপনি যদি একটা নাম্বার লিখেন 40, এখানে 40 জিনিসটা কি কখনো ওর ভ্যালু চেঞ্জ করবে? মানে 40 জিনিসটা তো একটা ধ্রুবক, ও কি কখনো চেঞ্জ হয়? না স্যার। তো আমার এই ধরনের জিনিসগুলা হচ্ছে সিতে এই ধরনের জিনিসগুলাকে বলে কনস্ট্যান্ট, যার ভ্যালু কখনো চেঞ্জ হয় না। যেমন ওয়ান একটা জিনিস, ওয়ান এর ভ্যালু কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে? আমার এখানে যে ডিমের দাম, এই জিনিসটা চেঞ্জ হইতে পারে। ডিমের দাম আজকে 10 টাকা, কালকে 20 টাকা হয়ে যেতে পারে। তখন আমি এখানে ফর এক্সাম্পল আজকে 10 লিখছি, কালকে এসে আমার এখানে 20 লিখতে হইতে পারে। তো ডিমের দাম চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু এই 20 জিনিসটা কি কখনো চেঞ্জ হয়? 20 সংখ্যাটা তো কনস্ট্যান্ট, তাই না? বা আমি যদি আরেকটু ভালো কনস্ট্যান্টের কথা বলি, যেমন ফ্লোট পাই, পাই এর মান সবসময় কি হয়? 3.1416। পাই এর মান কি কখনো চেঞ্জ হয়? তো এই 3.1416 জিনিসটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে? সিমিলারলি ধরেন কারো নাম, যেমন আমার নাম একটা কনস্ট্যান্ট। তো আমি যদি বলি যে ক্যারেক্টার 10, ক্যারেক্টার মাই নেম, মাই নেম 10 ইকুয়ালস টু, একটু ঝামেলা করতেছে, এখন হোপফুলি আর করবে না। তো ক্যারেক্টার মাই নেম হচ্ছে ধরেন এরকম একটা স্ট্রিং। তো আমার নামটা তো কখনো চেঞ্জ হয় না, তো এটাও সিতে একটা কনস্ট্যান্ট। তো এই জিনিসগুলো হচ্ছে কনস্ট্যান্ট। এখন দেখেন কনস্ট্যান্ট, এখানে কিছু ইন্টেজার টাইপের কনস্ট্যান্টের উদাহরণ দিছে। মানে প্লাসও হইতে পারে, মাইনাসও হইতে পারে, জিরো হইতে পারে, 654 3 2 1 হইতে পারে। এখন আমরা তো প্রিন্ট করার জিনিসগুলো দেখছি, তাই না? আগে কিভাবে একটা জিনিস প্রিন্ট করতে হয়। তো আমরা হচ্ছে একটা কিছু ইন্টেজার নাম্বার প্রিন্ট করার চেষ্টা করি। সরি, আপনি একটু রেসপন্স করিয়েন যে সব ঠিক আছে নাকি, বা আপনার কোনো কোয়েশ্চেন থাকলে, বুঝতে অসুবিধা হলে বলি। ঠিক আছে? তো ফর এক্সাম্পল আমি এই পার্সেন্ট ডি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এখানে একটা ইন্টেজার নাম্বার, একটা পূর্ণ সংখ্যা এই জায়গায় প্রিন্ট হবে। তারপর একটা স্পেস, মানে একটা ফাঁকা জায়গা থাকবে। তারপরে আরেকটা পূর্ণ সংখ্যা এখানে প্রিন্ট হবে, আরেকটা পূর্ণ সংখ্যা এখানে প্রিন্ট হবে, মাঝখানে ফাঁকা জায়গা থাকবে। তো এই পূর্ণ সংখ্যাগুলা কি কি সেটা আমাকে এই কমার বাইরে লিখতে হবে। তো আপনি যে কোনো একটা পূর্ণ সংখ্যা বলেন যেটা আপনি এই প্রথম জায়গাটাতে প্রিন্ট করতে চান। হ্যাঁ, 8 স্যার। ঠিক, 8। এই তারপরে দ্বিতীয় জায়গাটাতে বসাইতে চান এরকম কিছু বলেন। 2 দেন। হ্যাঁ, 2। 2। জি স্যার। ওকে, দেন থার্ড জিনিসটা আমি বলি, আমি একটা এখানে বিশাল নাম্বার দিই। ঠিক আছে? জি স্যার। দেন
আমরা হচ্ছে এই প্রোগ্রামটা রান করার চেষ্টা করি। তো রান করলে কি হবে, বেসিক্যালি এই জিনিসগুলা আপাতত দরকার নাই। তো আমার কোডটা এখানে আসবে, এসে জাস্ট এই ইনস্ট্রাকশনটাই দেখবে যে আমি ওকে কিছু নাম্বার প্রিন্ট করতে বলছি, তাই না? তো এটা আমরা বিল্ড এন্ড রান দিই। তো আমরা বিল্ড এন্ড রান দিলাম। এখন দেখেন আপনি যে দুইটা নাম্বার প্রিন্ট করতে বলছেন, প্রথম নাম্বারটা 8 প্রিন্ট করতে বলছিলেন, 8 প্রিন্ট হয়েছে। দ্বিতীয় 2 প্রিন্ট করতে বলছিলেন, এই যে 2 প্রিন্ট হয়েছে। এগুলা কি পড়া যাচ্ছে আপনার স্ক্রিনে? জি স্যার। ওকে। তো 2 প্রিন্ট হয়েছে, কিন্তু দেখেন আমি যেটা প্রিন্ট করতে বলছি সেটা সে প্রিন্ট করতে পারে নাই। ইন্টারেস্টিং না জিনিসটা? কেন প্রিন্ট করতে পারে নাই আপনার কোনো আইডিয়া আছে? সে দেখেন একটা মাইনাস নাম্বার প্রিন্ট করছে। স্যার বলছিলেন যে এর একটা আহ, কত সংখ্যা জানি আছে, এত সংখ্যার পরে আর ও প্রিন্ট করতে পারে না। আচ্ছা, তো জিনিসটা আপনি যেটা বলছেন সেটাই, জাস্ট আপনি এক্সাক্ট ওয়ার্ড গুলা বলেন না আর কি। তো আপনার কনসেপ্টটা ঠিক আছে, যে আমার ইন্টেজার টাইপের কনস্ট্যান্ট আমি যদি এখানে আশেপাশে কিছু না লিখি, তাহলে আমার কম্পাইলার ধরে নিবে এটা একটা ইন্টেজার টাইপের কনস্ট্যান্ট, তাই তো? এটা হচ্ছে কম্পাইলার বুঝে নিবে এটা একটা ইন্টেজার পূর্ণ সংখ্যা ধরনের কনস্ট্যান্ট। এখন আমাদের 64 বিট কম্পিউটার গুলা সর্বোচ্চ 4 বাইটের ইন্টেজার স্টোর করতে পারে, ঠিক আছে? 4 বাইট। তো এখন এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যারা প্রোগ্রামিং শুরু করে তাদের জন্য আর কি। তো 4 বাইটের মধ্যে কয় বিট বলেন তো? 4 বাইট মানে কয় বিট? 1 বাইটে কয় বিট জানেন? সঠিক বলতে পারছি না। আচ্ছা, 1 বাইটে হচ্ছে 8 বিট। তাহলে 8 বিট, এই প্রত্যেকটা বিট, একটা বিট কি কি ভ্যালু স্টোর করতে পারে, একটা বিটের মধ্যে কি কি থাকতে পারে? আচ্ছা, তাহলে এটা আপনি এখনো জানেন না, তো আমি জানাই দিচ্ছি। তো এক বিটের মধ্যে হয় হয় 0 থাকবে, না হয় 1 থাকবে, ঠিক আছে? তো একটা বিটের মধ্যে হয় 0 থাকবে, না হয় 1 থাকবে। কম্পিউটার সবকিছু 0 অথবা 1 হিসাবে সেভ করে। তো প্রত্যেকটা বিটে সে আইদার 0 স্টোর করতে পারে অথবা 1 স্টোর করতে পারে। এই জিনিসটা কি বুঝছেন? কম্পিউটারের মেমোরির ভিতর অনেকগুলা বিট আছে। আমি এই যে প্রোগ্রাম লিখতেছি, আপনার সাথে কথা বলতেছি, এই সব কিছুই সে বিট হিসাবে সেভ করতে পারে। এবং প্রত্যেকটা বিটে সে আইদার 0 রাখতে পারে অথবা 1 রাখতে পারে, আর কিছুই পসিবল না, শুধু আইদার 0 অথবা 1, ঠিক আছে? তাহলে একটা বিটে আইদার 0 থাকবে অথবা 1 থাকবে। তাহলে একটা বিটে সে কয় রকমের ইনফরমেশন রাখতে পারে? 0 অথবা 1, দুই রকমের ইনফরমেশন রাখতে পারে। তাহলে দুইটা বিটে সে কয় রকমের ইনফরমেশন রাখতে পারবে বলেন তো? প্রথম বিটে সে দুই রকম ইনফরমেশন রাখতে পারে, 0 অথবা 1। আবার দ্বিতীয় বিটে সে দুই রকম ইনফরমেশন রাখতে পারে, 0 অথবা 1। তাহলে দুইটা বিট মিলায়ে সে কয় রকম ইনফরমেশন রাখতে পারবে? সরি, কয় রকম? দুই প্রকার হইতেছে। কিভাবে? 0, প্রথম বিটে 0 রাখলো, দ্বিতীয় বিটে 0 রাখলো, এটা এক প্রকার। প্রথম বিটে 0 রাখলো, দ্বিতীয় বিটে 1 রাখলো। তাহলে চারটে স্যার। প্রথম বিটে 1 রাখলো, দ্বিতীয় বিটে 0 রাখলো। প্রথম বিটে 1 রাখলো, দ্বিতীয় বিটে 1 রাখলো। তাহলে কয় প্রকার হইলো? আবার বলে 2 প্রকার। 4 প্রকার স্যার। কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার। তো আমি এই বিটটাতে যদি 2 প্রকার, প্রথম বিটে যদি 2 প্রকার রাখতে পারি,
প্রথম বিটে যদি দুই প্রকার রাখতে পারি 0 অথবা 1, তাহলে প্রথম বিটটা আমার দুই রকম ভাবে হয়। আবার আমার তাহলে দ্বিতীয় বিটটাও দুই রকম ভাবে হয়। তাহলে 2 গুণ 2 4 রকম জিনিস আমি 2 বিটের ভিতর রাখতে পারি। তাহলে 3 বিটের ভিতর কয় রকম জিনিস রাখতে পারবো? 2 গুণ 2 গুণ 2, মানে 8 রকম জিনিস রাখতে পারবো না? জি স্যার। বুঝতে পারছেন? তাহলে 4 বিটের ভিতর কয় রকম জিনিস রাখতে পারবো? 16। গুণ 2 16 রকম জিনিস রাখতে পারবো। তাহলে 5 বিটের ভিতর গুণ 2 32 32। রকম জিনিস রাখতে পারবো। তো আমার 4 বাইট মানে হচ্ছে 32 বিট, 32 বিট। ঠিক আছে? তাহলে 4 বাইটের ভিতর আমি কয় রকম ইনফরমেশন রাখতে পারবো? তা আমার 2 সরি 4 বাইটের ভিতর 32টা বিট। তাহলে 2 কে এরকম 32 বার গুণ করতে হবে না? 32টা 2 কে এভাবে গুণ দিতে হবে না? জি স্যার। তো এটা লেখা তো অনেক কঠিন একটা ব্যাপার। তো এটাকে আমরা বলি 2 টু দি পাওয়ার 32, মানে 2 কে আমি 32 বার গুণ দিছি। ঠিক আছে? 2 টু দি পাওয়ার 32। তো এই 2 টু দি পাওয়ার 32 আপনি যদি ক্যালকুলেটরে হিসাব করেন, এটা আসবে হচ্ছে 429, 400, বিশাল একটা নাম্বার আসবে। তো আমি নাম্বারটা এখানে লিখতেছি। 429, 496, 7296, 7296। এখন এই, তাহলে আমার ইন্টেজার ডেটা টাইপ সর্বোচ্চ এই নাম্বারটা স্টোর করতে হবে। এখন ইন্টারেস্টিং জিনিস কি দেখেন, আমি যেহেতু নাম্বারটা অনেক বড় নিছিলাম, তো আমার নাম্বারটা দেখতে অনেকটা এরকমই হয়েছে। দেখেন এখানে কয়টা ডিজিট আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে ও যেটা প্রিন্ট করছে সেটা কয় ঘর? 1 2 3 4 5 4 5 6 7 8 9, 9 ঘর হয়েছে আর কি। যেহেতু মাইনাস, এই মাইনাসটা এক ঘর নিচ্ছে, তো টোটাল মিলে 10 ঘর। তো সোজা কথায় হচ্ছে সে 2 টু দি পাওয়ার 32 রকম ইন্টেজার রাখতে পারবে, তো সে 10 ঘরের বেশি ইন্টেজার সে রাখতে পারবে না। বুঝতে পারছেন? তো আমি এখানে নিশ্চয় 10 ঘরের চাইতে অনেক বেশি দিয়ে দিচ্ছি, এই জন্য সে ঠিক মতো সেটাকে রাখতে পারে না। তো এই জিনিসটা বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে ইন্টেজার টাইপের ডেটা 4 বাইটই রাখতে পারে। এর বড় সংখ্যা হইলে তখন আমাকে অন্য কিছু চিন্তা করতে হবে। তো এর বড় সংখ্যা হইলে আমরা ফর এক্সাম্পল এটাকে লং ইন্টেজার হিসাবে প্রিন্ট করতে পারি। যেমন আমরা এটা লং ডি হিসাবে প্রিন্ট করে দেখি। তো আমরা আগেরটাকে কেটে দিই। দেন আমরা হচ্ছে আবার, আচ্ছা আমরা কন্ট্রোল এস টিপব, প্রোগ্রামে কিছু চেঞ্জ করলে আগে সেভ করে নিব। ঠিক আছে? দেন আগের প্রোগ্রাম রানিং থাকলে সেটা কেটে দিব, তারপর গিয়ে নতুন প্রোগ্রামটা আবার বিল্ড এন্ড রান করব। আচ্ছা, লং ডি দেওয়ার পরও এটা হচ্ছে পারে নাই, এটা আসলে বেশি বড় হয়ে গেছে, মানে কম্পিউটারের মেমোরিতে অত জায়গা নেই। তো আমরা 4 4 10 11 ঘরের একটা দিই। তো নরমালি ডি দিলে তো 11 ঘর প্রিন্ট করতে পারার কথা না। তো আমরা দেখি লং ডি দিয়ে প্রিন্ট করা যায় কিনা। কন্ট্রোল এস, এই যে যেটা বলছিলাম ওখানে এটাকে কেটে দিতে হবে। বিল্ড এন্ড রান। তো এখন দেখেন, এখন সে ঠিকঠাক প্রিন্ট করতে পারছে। এখনো কি পারছে? না, এখনো পারে নাই। আচ্ছা যাই হোক, এটা স্টিল ওভারফ্লো করতেছে আর কি। তো বেসিক্যালি জিনিসটা হচ্ছে আমার 10 ঘরের উপরে দিলেই জিনিসটা ঝামেলা করা শুরু করবে। লং, এমনকি লং ডি এরও একটা নির্দিষ্ট লিমিট আছে, যার বাইরে সে আর কম্পিউটারে স্টোর করতে পারবে না। ঠিক আছে? যেমন আমরা হচ্ছে 7 8 ঘরের একটা কিছু দিয়ে দেখি। তো 1 2 3 4 5 6 7 8, 8 ঘরের একটা নাম্বার আমরা প্রিন্ট করে দেখি।
দেখেন এটা সে ঠিকঠাক প্রিন্ট করতে পারছে। তো আমি ওই 10 ঘরটা এক্সিট না করলে আমার ইন্টিজার ডেটা টাইপ গুলো ঠিক থাকবে, কিন্তু ইন্টিজার কনস্ট্যান্ট হোক বা ইন্টিজার ভেরিয়েবল হোক সেগুলো সে ঠিক মতো প্রিন্ট করতে পারবে। তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাকে মাথায় রাখতে হবে প্রোগ্রাম করার সময়, যে আমি একটা ইন্টিজারের ভিতর যা ইচ্ছা তা নাম্বার রাখতে পারবো না, এটার একটা লিমিট আছে। ঠিক আছে? ওকে, আচ্ছা। তো এটা গেল হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন আমরা আসি হচ্ছে বাস্তব সংখ্যার হিসাব নিকাশে। তো বাস্তব সংখ্যাগুলো আমি কম্পিউটার প্রোগ্রামে অনেক ভাবে রাখতে পারি। যেমন এই যে আমরা খাতায় যেরকম দশমিক সংখ্যা হিসাবে লিখি ওভাবে রাখতে পারি, অথবা হচ্ছে এই যে e⁴.65 ইন্টু e⁴ এই টাইপের নাম্বার নোটেশনে আমরা রাখতে পারি। এখন একটা ইন্টারেস্টিং জিনিস আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস নোট করব। সেটা হচ্ছে আমরা তো এর আগের প্রোগ্রামে ইন্টেজার নাম্বার গুলা প্রিন্ট করে দেখছি। তো এখন হচ্ছে আমরা ফ্লোট নাম্বার গুলা প্রিন্ট করব। তো আমি এখানে একটা স্ল্যাশ এন দিচ্ছি, এটা কেন দিচ্ছি আমি পরে বলবো। তো আমার ইন্টিজার নাম্বার গুলো উপরে থাক, আমরা হচ্ছে এটা কি স্যার নতুন একটা লাইনের কারণ জন্য? হ্যাঁ 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 এক্স্যাক্টলি। তো যাতে আমার এই জিনিসটা একটা লাইনে থাকে, এই জিনিসটা আবার নতুন আরেকটা লাইনে আসে। আমি যদি এটা না দিতাম তাহলে এটা সেম লাইনে চলে আসতো, আমার দেখতে অসুবিধা নেই। ঠিক আছে? এগুলাকে সি তে বলা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। তো স্পেশাল ক্যারেক্টার গুলার কোনটা কি কাজ আমরা পরে দেখবো। সাধারণত এই নিউ লাইন বাদে আর কোনো কিছু তেমন কাজে আসে না, তো এই নিউ লাইনটা মনে রাখতে হবে। ঠিক আছে? ওকে, সো আমরা হচ্ছে এখন কিছু ফ্লোট নাম্বার প্রিন্ট করার চেষ্টা করবো। সো ফ্লোট নাম্বার প্রিন্ট করার চেষ্টা করলে এই যে আইডেন্টিফায়ারটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। পার্সেন্ট ডি এর জায়গায় পার্সেন্ট এফ আসবে। তো পার্সেন্ট এফ। তো আপনি একটা দশমিক নাম্বার বলেন যেটা আপনি প্রিন্ট করতে চান তাড়াতাড়ি করে। 4.22 হ্যাঁ হ্যাঁ, 4.22 4.22। ওকে, সো আমি একটা বলি 3.14162788 কিনা দেখি 894। আচ্ছা, এখন আমরা এটা প্রিন্ট দিয়ে ঘটনা কি হচ্ছে দেখি। তো এখন দেখেন এই নাম্বারটা কিন্তু খুব বড় কোনো নাম্বার, 3 এর পরে কিছু দশমিক সংখ্যা। ঠিক আছে? এমন না যে এটা ওই যে আগের লিমিটটা ক্রস করে যাচ্ছে যে, আমার অনেক বড় সংখ্যা হয়েছে। এটা কিন্তু তেমন বড় কোনো সংখ্যা না, জাস্ট দশমিকের পরে ঘর অনেক বেশি আছে। ঠিক আছে? এই জিনিসটা কি বুঝতে পারছেন? তো আমরা হচ্ছে সি তে প্রোগ্রাম করার আগে হুম, এটা কি দশমিকের পরেরটা ধরবে না আগেরটা ধরবে? বুঝি না। স্যার ওই যে আগের যে আমাদের ছিল যে 14টা নাম্বার দেওয়ার কারণে 10টা বেশি নিচ্ছে না। হ্যাঁ। স্যার এই যে দশমিকের সময় এটা কি দশমিকের আগে ধরবো না পরে না পুরোটাই ধরবো? তো এখানে বেসিক্যালি আপনি এদিকে ওভারফ্লো করতে পারেন, এদিকে যদি আপনি অনেক বেশি দেন তাহলেও সে নিতে পারবে না। আগের সমস্যাটা। সমস্যা, এদিকে যদি বেশি দেন তাহলে সে নিতে পারবে না। ঠিক আছে? আবার আমরা দেখবো যে আমরা এদিকে বেশি না দিয়েও এদিকে আমরা শুধুমাত্র 3 দিছি, এদিকে আমরা জাস্ট দশমিকের পরে ঘর বাড়াচ্ছি, তাহলেও প্রবলেম করবে। তো এই জিনিসটাই আমরা দেখতে যাচ্ছি যে আসলে প্রবলেম করবে। ঠিক আছে? তো আমরা কন্ট্রোল এস দিলাম, সেভ দিলাম, দেন বিল্ড এন্ড রান। এখন দেখেন ও কি করছে। প্রথম কথা হচ্ছে আপনারটা সে ঠিকঠাক প্রিন্ট করছে, এই যে 4.22, 4.22, এখানেও 4.22, দশমিকের পরে আরো কিছু জিরো বসাইছে, কিন্তু জিরো বসাইলে তো সেটা সমস্যা না। আমরা জানি যে দশমিকের পরে জিরো গুলা আমার ভ্যালু চেঞ্জ করে না। ঠিক আছে?
কিন্তু দেখেন এই নাম্বারটাকে সে কি করছে, প্রথম কথা হচ্ছে সে দশমিকের পরে কয় ঘর প্রিন্ট করবে সেটা কমায় দিচ্ছে, সে 6 ঘর প্রিন্ট করছে, 141628। এই যে 7 জিনিসটাকেও সে পাল্টাই দিচ্ছে, 8 বানাই ফেলছে। আর পরের জিনিসগুলা সে প্রিন্টই করে নেয়, 894 যেগুলো ছিল সেগুলো এখানে প্রিন্টই করে নেয়। এই জিনিসটা কি দেখছেন? জি স্যার। এখন তাহলে আমরা বলি যে তুমি কাজটা ভালো করো নাই, আমরা লং ফ্লোট প্রিন্ট করতে চাই। তো এখন দেখি সে কি ধরনের ঝামেলা করে। তো আবার আমরা কন্ট্রোল এস দিব, কন্ট্রোল এস দিলাম, দেন বিল্ড এন্ড রান। দেখেন আমি লং ফ্লোট দেওয়ার পরেও সে কিন্তু ওইটা প্রিন্ট করতে পারতেছে না। তো আমি আরেকটু ভিন্নভাবে ট্রাই করি। 1.12 LF এই আইডেন্টিফায়ার গুলা কিভাবে লিখতে হয় আমরা পরবর্তীতে আরো বিস্তারিত দেখবো। তো এখন এটা নিয়ে টেনশন করার দরকার নেই। এখন দেখেন আমি 0.12 LF দেওয়ার পরে সে অনেকগুলা ঘর প্রিন্ট করছে, এই যে 0.141627 894 পর্যন্ত প্রিন্ট করছে। কিন্তু আমি যদি তাহলে এটা কেটে দিই, আমি যদি আরো বেশি দিতাম দশমিকের পরে, দেখেন সে কিন্তু সবগুলা আর প্রিন্ট করতে পারে না। তার মানে এই যে দশমিকের পরে সে কতটুকু প্রেসাইসলি একটা দশমিক নাম্বার কম্পিউটারের ভিতরে স্টোর করতে পারবে সেটার মধ্যেও লিমিটেশন আছে। প্রথমত যদি আমি শুধুমাত্র ফ্লোট দিই সে 6 ঘর নিবে, বাকিগুলাকে ইগনোর করবে। আর লং ফ্লোট দিলে হয়তো আরেকটু সামনে যাবে, কিন্তু কতটুকু সামনে যাবে সেটারও একটা লিমিটেশন আছে। বুঝতে পারছেন? এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি কম্পিউটারের কাছ থেকে এক্সপেক্ট করতে পারেন না যে সে পুরা এই জিনিসটাই তার মেমোরিতে স্টোর করবে। না, সে দশমিকের পরে 6 ঘরই স্টোর করতে পারবে, এর বেশি পারবে না। বুঝতে পারছেন? জি স্যার। ওকে। একটু দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, যেটা বলতেছিলাম, তো আমরা এরপরে আরেক ধরনের ডেটা টাইপ দেখি আমরা। ইন্টেজার দেখলাম, ফ্লোট বা রিয়েল নাম্বার দেখলাম। এরপর ধরেন আমরা হচ্ছে ক্যারেক্টার প্রিন্ট করতে চাই। তো ক্যারেক্টার প্রিন্ট করার জন্য, ক্যারেক্টার মানে হচ্ছে অক্ষর। তো আমার পার্সেন্ট সি ইউজ করতে হবে, পার্সেন্ট সি। আর সি তে আপনি যদি একটা ক্যারেক্টার ডিফাইন করতে চান, আপনি যদি সি কে বলতে চান ভাই আমি এ জিনিসটা তোমার কাছে রাখবো, তখন খালি এ বললে কিন্তু হবে না। এই জিনিসটাই খেয়াল করছেন? আমি যদি আচ্ছা আমি অ্যাকচুয়ালি রান করে দেখাই। তো আপনি হচ্ছে এখানে এ জিনিসটা প্রিন্ট করতে যাচ্ছেন, তাহলে আপনি ওকে জাস্ট এ বললেন, তাহলে ও আসলে কাজ করে কিনা দেখেন। তো আপনি প্রোগ্রামগুলা আপনার ইচ্ছা মতো রান করবেন, এরর দিলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। সে এররের মধ্যেই বলে দিবে যে আপনার প্রোগ্রামে কোথায় ভুল হয়েছে। এরর গুলো আপনার বন্ধু, ওগুলো আপনার শত্রু না। ঠিক আছে? তো প্রোগ্রাম রান করতে কখনো ভয় পাবেন না যে ওরে ভাই ভুল হয়ে গেল তো শেষ। এখানে ভুল হওয়াটাই ইম্পর্টেন্ট। আপনি যখন প্রোগ্রামিং শিখবেন তখন ভুলগুলা কতভাবে হয় সেটা জানাটা বেশি ইম্পর্টেন্ট। যেমন আমরা দেখলাম যে ইন্টেজার গুলা 10 ঘরের বেশি যাইতে পারবে না, ফ্লোট গুলা দশমিকের পরে 6 ঘরের বেশি যাইতে পারবে না। তো এই জিনিসগুলা জানাটা, লিমিটেশন গুলা, আমার লিমিটেশন গুলা কোথায় সেটা জানাটা বেশি ইম্পর্টেন্ট। তো সিমিলারলি আমি ক্যারেক্টার কিভাবে প্রিন্ট করতে পারবো সেটা আমরা প্রথমে এজিউম করে নিলাম যে আমি এ জিনিসটা এখানে লিখলেই হয়তো ক্যারেক্টার প্রিন্ট হয়ে যাবে।
তো আমরা এটা টেস্ট করে দেখি। তো বিল্ড এন্ড রান, এই যে দেখেন সে হচ্ছে প্রোগ্রাম তো রান করেই না, এখানে বিশাল একটা লাল বাতি জ্বালাইছে আর বলছে যে এ আনডিক্লেয়ার্ড, মানে এ কে সে ভেরিয়েবল হিসাবে চিন্তা করতেছে, এ কে সে একটা আইডেন্টিফায়ার হিসাবে চিন্তা করতেছে, কিন্তু এ জিনিসটার মিনিং তো আমি তাকে বলে দিই নাই, আমি তাকে বলি নাই যে এ হচ্ছে একটা ইন্টেজার, এ হচ্ছে একটা ইন্টেজার যেটার ভ্যালু 10। এরকম যদি আমি আগে থেকে ওকে উপরে বলে দিতাম তাহলে কিন্তু সে ঠিকই রান করতে পারতো, হ্যাঁ সে ঠিকই রান করছে কিন্তু প্রিন্ট করতে পারে নাই, কারণ এখানে আমি ওকে কারেক্ট আইডেন্টিফাই, এখানে পার্সেন্ট দিয়ে দিলে সে ঠিক মতো প্রিন্টও করতো, ঠিক আছে, সে কোনো ঝামেলা করে না। কিন্তু এ তো আমি একটা ভেরিয়েবল বা আইডেন্টিফায়ার হিসাবে রাখতে চাচ্ছি না এখন, আমি চাচ্ছি এটা প্রিন্ট করতে, তাহলে এ কে যদি ক্যারেক্টার হিসাবে ওকে আলাদা করে বুঝাইতে হয়, আইডেন্টিফায়ার হিসাবে না, তখন আমাকে এরকম দুইটা সিঙ্গেল কোড দিতে হবে, বুঝতে পারছেন? না, এন্টার কির পাশে যে সিঙ্গেল কোড আছে সেটার ভিতরে একে রাখতে হবে। এখন দেখেন, এখন সে ঠিকই একে প্রিন্ট করতে হবে, আমি কন্ট্রোল এস দিলাম, বিল্ড এন্ড রান, এখন দেখেন সে ঠিকই একে প্রিন্ট করছে, ঠিক আছে। তাহলে আমি যদি সি এর কম্পাইলারকে বুঝাইতে চাই যে ভাই তুমি একটা ক্যারেক্টার নাও, তাহলে ক্যারেক্টারটাকে কিসের ভিতরে ঢুকাই দিতে হবে, দুইটা সিঙ্গেল কোটের মাঝখানে ঢুকাই দিতে হবে, ঠিক আছে। এটা কি বুঝতে পারছেন? কোনো কোয়েশ্চেন আছে? বুঝতে পারছি। ওকে, এখন আমি ধরেন একটা নাম প্রিন্ট করতে চাই, এটাকে সি তে বলে হচ্ছে স্ট্রিং বা ক্যারেক্টার অ্যারে। ক্যারেক্টার অ্যারে কেন বলে সেটা আমরা পরে দেখবো, আপাতত আমরা স্ট্রিং হিসাবে চিন্তা করি এটাকে। তো আপনার নাম সোহেল রানা, সেটা আমরা এখানে প্রিন্ট করি। এখন সোহেল রানাকেও আমি যদি এই সিঙ্গেল কোটের মধ্যে রেখে প্রিন্ট করার চেষ্টা করি, এখানে একটা ঝামেলা হয়ে যাবে। তো আমি কন্ট্রোল এস দিলাম, দেন বিল্ড এন্ড রান, দেখেন সে কিন্তু এর পরে আর কিছু আসে নাই, আসে নাই তো আসে নাই, একটা ভয়াবহ ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে প্রোগ্রামটা রান করা শেষ হয় না, মানে প্রোগ্রামটা আকাশের মধ্যে ঝুলে আছে, তার মানে এখানে কোন একটা ভয়াবহ মিস্টেক হয়েছে, সে কিন্তু কোনো এররও দেয় না। তো মিস্টেকটা হচ্ছে আমি যখন অনেকগুলা ক্যারেক্টার একসাথে দিব তখন আমাকে সিঙ্গেল কোট না দিয়ে এরকম ডাবল কোট দিতে হবে, ঠিক আছে। তো এখন আবার কন্ট্রোল এস, শুধুমাত্র একটা ক্যারেক্টারের ক্ষেত্রে সিঙ্গেল, হ্যাঁ, আর মাল্টিপল ক্যারেক্টার হলে এরকম ডাবল কোট দিতে হবে। ডাবল অপারেশন দিতে হবে। হ্যাঁ, এখন দেখেন আপনার নাম সে ঠিক মতো প্রিন্ট করছে, এবং এই যে প্রসেস রিটার্ন জিরো, প্রসেস রিটার্ন জিরো এই লেখাটা না দেখলে আপনি বুঝবেন হচ্ছে এখানে কোনো ভয়াবহ ঝামেলা হয়েছে, মানে প্রোগ্রামটাতে কোনো গন্ডগোল আছে। তো প্রসেস অবশ্যই রিটার্ন করতে হবে, মানে কোড এইটুক পর্যন্ত আসতে হবে, ঠিক আছে। ওকে, সো আমরা বেসিক কনস্ট্যান্ট গুলা দেখে ফেলছি। তো আমার মনে হয় আজকের মতো আমরা অনেক কিছু শিখে ফেলছি। তো আজকের মতো এখানেই থাক। আপনি হচ্ছে বালাগুরু স্বামীর বইয়ের কনস্ট্যান্ট জিনিসগুলো, কনস্ট্যান্ট পর্যন্ত আর কি, চ্যাপ্টার 2 এর কনস্ট্যান্ট পর্যন্ত খুব ভালোভাবে দেখবেন, এবং কোনো কিছু না বুঝলে বলবেন। আর আমি তো এখানে মানে, আচ্ছা আমি বলেই দিই কতটুকু পর্যন্ত আপনার এই যে 2.6 এর আগে পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে, এই জায়গাটার আগে পর্যন্ত দেখতে হবে, 2.1 থেকে শুরু করে 2.6 এর আগে। আর আমরা দেখি এই উইকে আমরা আরেকটা ক্লাস নিতে পারি কিনা, কালকে পরশুর দিকে যদি আপনি ফ্রি থাকেন আর কি। তাহলে আমাদের, সন্ধ্যার পর সবসময় ফ্রি থাকি। আচ্ছা তাহলে আমাদের এই যে ডেটা টাইপ ভেরিয়েবল এগুলো শেষ হয়ে যাবে, আমরা অ্যাকচুয়াল প্রোগ্রামিং এর দিকে আগাইতে পারবো। জি স্যার। ওকে।